2 মাস ধরে চলছিল এক অদৃশ্য ধাওয়া, চোর পুলিশ খেলা। দেশের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান তখন স্ত্রী ও 4 সন্তানকে নিয়ে দিব্যি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। গোয়েন্দা সংস্থা মাঠে নামলেও তার অবস্থানের কোনো হদিস মিলছিল না, অথচ বাস্তবতা ছিল নির্মম। শায়খ রহমানকে ধরা না গেলে জেএমবিকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবশেষে সেই দীর্ঘ অন্ধকারের শেষে আলোর দেখা মেলে 2005 সালের 13 ডিসেম্বর সকালে ঢাকার তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের হোস্টেল থেকে গ্রেফতার করা হয় শায়খ রহমানের আপন ভাই এবং জেএমবির সামরিক প্রধান আতাউর রহমান সানিকে। তাকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য। জেএমবির মজলিসে শুরার সদস্য হাফেজ মাহমুদ জানেন শায়খ রহমান কোথায় আছেন। এই একটি তথ্যই গোটা অভিযানের মোড় ঘুরিয়ে দেয়। এরপর শুরু হয় হাফেজ মাহমুদকে ধরার অভিযান। টানা 2 মাসের প্রচেষ্টার পর অবশেষে র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল গুলজার উদ্দিন আহমেদের পাতা ফাঁদে ধরা পড়েন তিনি। 2006 সালের 28 ফেব্রুয়ারি ঢাকার বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের পাঠাগার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শুরু হয় ব্যাপক জিজ্ঞাসাবাদ, কিন্তু হাফেজ মাহমুদ ছিলেন অটল। রহমানের অবস্থান কিছুতেই প্রকাশ করবেন না। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি শুধু একটি ফোন নম্বর দিতে রাজি হন। র্যাবের আইটি শাখার মেজর জোহা নম্বরটি ট্র্যাক করে জানতে পারেন সেটি সিলেটের এমসি কলেজ টাওয়ারের আওতাধীন। এরপরে শুরু হয় মূল অভিযান। এক বিকেলে 10 থেকে 12টি গাড়ির বহর ঝড়ের গতিতে সিলেট হাইওয়ে ধরে ছুটে যায়। এই অভিযানের পেছনে ছিল দীর্ঘ গোয়েন্দা তৎপরতা, নানা স্তরের পরিকল্পনা এবং চমকপ্রদ সব তথ্যের সমন্বয়। তবে তার আগে শায়খ রহমানের পটভূমি বুঝে নেওয়া জরুরি। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের মূল নীতি ও ধর্মপ্রচার বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া শায়খ রহমান প্রথম জীবনে ব্যবসা বাণিজ্য নিয়েই ছিলেন ব্যস্ত। 1998 সালে রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির পরিচালক আকরামুজ্জামানের সঙ্গে পরিচয়ের পর তিনি তথাকথিত জিহাদের ধারণায় উদ্বুদ্ধ হন। পরে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার নেতা আব্দুল করিম টুন্ডার সঙ্গে বৈঠক করেন। একই বছর এপ্রিল মাসে 6 সঙ্গীকে নিয়ে গঠন করেন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। 2005 সালের 17 আগস্ট সারা দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে সংগঠনটি দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। 2001 সালের সেপ্টেম্বর থেকে 2005 সালের ডিসেম্বর পর্যন্ত 26টি হামলায় নিহত হয় 73 জন, আহত হয় প্রায় 800 মানুষ। পরে দেশ বিদেশের চাপের মুখে সরকার জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে সিলেটে অভিযান ঘিরে প্রস্তুত জোরদার হতে থাকে। র্যাব 9 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মমিন সদর দপ্তরের নির্দেশে এমসি কলেজ টাওয়ারের আওতাধীন প্রায় 8 বর্গ কিলোমিটার এলাকা ঘিরে ফেলেন। লেফটেন্যান্ট কর্নেল গুলজারের নেতৃত্বে 40 সদস্যের একটি দল 28 ফেব্রুয়ারি রাতে সিলেটে পৌঁছায়। দলে ছিলেন মেজর আতিক, মেজর মানিক, মেজর জাভেদ, মেজর ওয়াসি, ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন তোফাজ্জল সহ এক ঝাঁক প্রশিক্ষিত কর্মকর্তা। সবার হাতে ভারী অস্ত্র, যেকোনো পরিস্থিতি মোকাবেলা প্রস্তুতি। রাত 10টা থেকে শুরু হয় চিরুনি অভিযান। সিলেট নগরীর টিলাগড়, শিবগঞ্জ সহ আশেপাশের এলাকায় র্যাবের 2.5 শতাধিক সদস্য ছড়িয়ে পড়ে। প্রতিটি সড়ক, অলিগলি, বাড়ি কিছুই বাদ যায় না তল্লাশি থেকে। ধীরে ধীরে অনুসন্ধান সীমিত করে টিলাগড়, শাপলাবাগ, কল্যাণপুর, কালশি ও বাজপাড়া এলাকায় কেন্দ্রভূত করা হয়। প্রতিটি সদস্যের হাতে ছিল শায়খ রহমান ও তার পরিবারের সদস্যদের ছবি সংবলিত লিফলেট। রাত 12টার দিকে সিলেট নগরী থেকে প্রায় 5 কিলোমিটার দূরে টুলটিকর ইউনিয়নের পূর্ব শাপলাবাগ আবাসিক এলাকার আব্দুস সালাম সড়কের 22 নম্বর বাড়িতে পৌঁছে প্রথম বড় বাধার মুখে পড়ে র্যাব। এক ব্যক্তি ছুরি হাতে তেড়ে এসে হুমকি দেয়, এগুলে খারাপ হবে। তখনই সবাই বুঝে যায় লক্ষ্যবস্তু কাছে। বাড়িটির নাম সূর্য দিঘল বাড়ি। দ্রুত 4 দিক থেকে ঘিরে ফেলা হয় বাড়িটি। আশেপাশের বাড়িতেও অবস্থান নেয় র্যাব সদস্যরা। ভারী অস্ত্র ও লাইফ সাপোর্ট জ্যাকেট এনে প্রস্তুতি নেওয়া হয় সম্ভাব্য সংঘর্ষের জন্য। রাত 1:45টার দিকে মাইকিং করে ভেতরের লোকজনকে বেরিয়ে আসতে বলা হলেও কোনো সাড়া মেলেনি। আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এরপর বাড়ির মালিকের ভাই মইনুল হককে দিয়ে ভাড়াটিয়ার নাম ধরে ডাকানো হয়। তাতেও কাজ হয় না। স্থানীয় ইউপি সদস্য নুরুন নবীকেও ব্যবহার করা হয়, কিন্তু ভেতর থেকে কোনো প্রতিক্রিয়া নেই।
রাত 2টার দিকে একবার পেছনের দরজা খোলার শব্দ শোনা যায়, কিন্তু সঙ্গে সঙ্গে তা আবার বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ভেতর থেকে ভারী কণ্ঠে দোয়া দরুদ পড়ার শব্দ ভেসে আসে। তখন লেফটেন্যান্ট কর্নেল গুলজার ডাক দেন, আব্দুর রহমান, বেরিয়ে আসুন। ভেতর থেকে জবাব আসে, ওই কাফের, তোর মুখে আমার নাম মানায় না, আমাকে মুজাহিদ বল। সেই কণ্ঠস্বর শুনেই নিশ্চিত হওয়া যায় তিনিই ভেতরে আছেন। প্রথম রাত এভাবেই কাটে। পরদিন আবার চেষ্টা শুরু হয়। দিন গড়িয়ে আবার রাত নামে। শায়ক রহমানের সঙ্গে কথা হলেও তিনি আত্মসমর্পণে রাজি হন না। পরদিন সকাল 9:07 হঠাৎ বাড়ির ভেতরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। দালান ভাঙার যন্ত্র এনে দক্ষিণ দিকের একটি জানালা ভাঙা হয়। ছাদে ফুটো করে ভেতরে নজরদারি চালানো হয়। আয়না ও ক্যামেরা নামিয়ে দেখা হয় একটি বিছানা থেকে তার বেরিয়ে আছে। সন্দেহ হয় বাড়ির ভেতরে বোমা পাতা রয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা বড়শি ব্যবহার করে বিছানাটি টেনে বের করে দেখেন সবই ভুয়া, ভয় দেখানোর জন্য সাজানো। দুপুরের দিকে বাড়ির ভেতরে কাঁদানে গ্যাস ছোড়া শুরু হয়। সেই গ্যাস সহ্য করতে না পেরে একে একে বেরিয়ে আসেন শায়ক রহমানের স্ত্রী নূরজাহান রূপা এবং তার 4 সন্তান নাবিল, মাহমুদ, ফুয়াদ ও ছোট্ট আহমদ। সিলেটের তৎকালীন জেলা প্রশাসক এম ফয়সাল আলম তার স্ত্রীকে অনুরোধ করেন স্বামীকে আত্মসমর্পণে রাজি করাতে, কিন্তু তিনি বলেন তার কথা শায়ক রহমান শুনবেন না। পরে মাইকা হাতে নিয়ে স্ত্রী নিজেই ডাক দেন, তবুও কোনো সাড়া নেই। আবার রাত নামে। হঠাৎ চারদিকে আদরের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। সন্দেহ তৈরি হয় তিনি কি আত্মঘাতী হয়েছেন। পরে দেখা যায় এক ফটো সাংবাদিক কানে আতর মাখা তুলা ব্যবহার করছিলেন, সেখান থেকেই এই গন্ধ। অবশেষে 2006 সালের 2 মার্চ সকালে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়, এখনই আত্মসমর্পণ না করলে অভিযান চালানো হবে। কিছুক্ষণ পর জানালায় দেখা যায় শায়ক রহমানকে। উপায়ন্তর না দেখে তিনি 2 হাত তুলে বেরিয়ে আসেন। পরে স্ত্রীকে জানানো হলে তিনি বিস্মিত হয়ে বলেন, উনি তো শহীদ হতে চেয়েছিলেন, হলেন না কেন? জবাবে শায়ক রহমান জানান তার পরিকল্পনা ছিল বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হওয়া, কিন্তু ফায়ার সার্ভিসের পানিতেই সেই বোমা নিষ্ক্রিয় হয়ে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবশেষে বিচারিক প্রক্রিয়া শেষে তার ফাঁসি কার্যকর করা হয়। শেষ হয় দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জে জানানো এক জঙ্গি নেতার অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।